নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের স্বাগত জানাই। আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা রাত ভয়ঙ্কর। আজকের গল্পে আপনাদের সঙ্গে আমি অনিকেত রয়েছি এবং বিশেষ চরিত্রে রয়েছে বাণীব্রত। শুরু হচ্ছে আজকের গল্প রাত ভয়ঙ্কর। মসৃণ পিচ রাস্তা ধরে গাড়ি ছুটছে। পিছনের সিটে আমি আর সুবেশ। আমরা যাব কিশোরপুর। জেলা শহর থেকে ঘণ্টাখানেক আগে গাড়িতে বেরিয়েছি। গন্তব্যে পৌঁছতে এখনো কতক্ষণ লাগবে কে জানে। সুবেশ জিজ্ঞাসা করল, ড্রাইভার সাহেব, কিশোরপুর পৌঁছতে এখনো কতটা যেতে হবে? চালক বোধহয় স্বভাবে কিঞ্চিত গম্ভীর, কম কথার মানুষ, বয়স্ক। গাড়ি চালানো শুরু করা থেকে আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। এবারও উত্তর এলো সংক্ষেপে, এখনো ঘণ্টাখানেক। রাস্তাটা অবশ্য বেশ ভালো। দুপাশে বন বিভাগের সংরক্ষিত অরণ্য, বেশিরভাগটাই শাল জঙ্গল। কিশোরপুর নামের ওই জায়গাতে যাওয়ার পরিকল্পনা বা সিদ্ধান্ত আমাদের নয়, আমার দাদার। তিনি এই জেলাতে সরকারি চাকরি করেন, পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আমি আর আমার বন্ধু এবং সহকর্মী সুবেশ দাদার কাছে বেড়াতে এসেছি। দাদাকেই জিজ্ঞাসা করেছিলাম যে জেলাতে দ্রষ্টব্য কি কি আছে। তাতে দাদা কয়েকটি জায়গার নাম করেছিলেন যেখানে টুরিস্টরা যেতে পছন্দ করে। সুবেশ আবার একটু কবিতা টবিতা লেখে। তার পছন্দ এমন কোনো জায়গায় যাওয়া যেখানে একটা ছোট এবং শান্ত নদী আছে, নির্জনতা আছে এবং রাত কাটাবার জন্য একটা ছিমছাম বাংলো আছে। সেখানে সচরাচর মানুষ খুব একটা যেতে পছন্দ করে না, কিন্তু একবার গেলে জায়গাটাকে হয়তো ভালোবেসে ফেলা যায়। সুবেশের পছন্দের কথা জেনে দাদাই বলেছিলেন, একটা জায়গায় তোমরা যেতে পারো, কিশোরপুর। ওখানে আমাদের দপ্তরের একটা বাংলো আছে। ওখানে আর কি কি দেখার আছে দাদা? মানে একটা নদী, নদীতে যদি জল থাকে তাহলে তো বেশ। আর নদীর ঠিক পাশেই যদি আমাদের বাংলো হয়, সঙ্গে নির্জনতা, অপূর্ব হবে। দাদার আশ্বাসে আমরা দুজনেই একমত হয়েছিলাম, কিশোরপুরেই যাব। আমার দাদা উঁচু পদে চাকরি করেন। তিনি আমাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিলেন, আর কিশোরপুরের বাংলোর চৌকিদারকেও খবর পাঠিয়েছেন। আমাদের থাকার জন্য সব ব্যবস্থা করে রাখা হয়েছে। ঠিক 2 ঘন্টার মধ্যেই আমরা কিশোরপুর এসে পৌঁছলাম। দূর থেকে হলুদ দোতলা বাংলো দেখে ভালোই লাগলো। গেট বন্ধ ছিল। গাড়ির হর্ন শুনে হন্তদন্ত হয়ে মাঝবয়সী চৌকিদার এসে হাজির। বাংলোর গেট খুলে দিল। তারপর সেলাম ঠুকলো আমাদের। সামনে মোরাম ছড়ানো রাস্তা। গাড়ি যখন ঢুকলো, সেই রাস্তায় সরসর সরসর আওয়াজ। ছিমছাম দোতলা বাংলো। আমরা ভেতরে ঢুকে গেলাম। তারপর সিঁড়ি দিয়ে ওপরে। সরকারি বাংলো একটা নির্দিষ্ট ধাঁচে কিংবা ছাঁচে। সেই ধাঁচ কিংবা ছাঁচ এখানে। দোতলাতে পাশাপাশি 2টো ঘর। তার মধ্যে একটা ঘরে আমাদের দুজনের থাকার ব্যবস্থা। এই ধরনের ঘরকে আসলে সুইট বলে। প্রথমে ঢুকেই ড্রয়িং রুমের মতন, তারপর শোয়ার ঘর। সারা রুমেই পুরু কার্পেট, শীতাতপ নিয়ন্ত্রিত। ঠান্ডা মেশিন চালানোই ছিল। এখন গরমকাল, তাই ঢুকতেই আরামের অনুভব। ড্রয়িং রুম কিংবা পার্লারে দামি সোফা। তার একটাতে ধপ করে বসে বললাম, বাংলোটা কিন্তু চমৎকার, কি বলো সুবেশ? হ্যাঁ, চমৎকার। এ যে একেবারে স্বর্গীয় দৃশ্য। এসো অরিন্দম, দেখে যাও, চোখ দুটো জুড়িয়ে যাবে। অপূর্ব দৃশ্য। দেখো, আমরা কলকাতার মানুষ, প্রকৃতির রূপ দেখতে কত নামি জায়গাতে ছুটি। সেসব জায়গা পর্যটকদের ভিড়ে ভর্তি থাকে। প্রকৃতির নিজস্ব রূপকে মানুষ নিজের মতন করে সাজিয়ে রাখে। কিন্তু এখানে কলকাতা শহর থেকে 400 কিলোমিটার দূরে যে প্রকৃতি চুপচাপ নিজের মধ্যে নিজেই বুঁদ হয়ে আছে, তার রূপের সামনে দাঁড়িয়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আর ওই যে কয়েকটা টিলা, টিলাগুলো সবুজ এবং ঘন বনানীতে ঢাকা। আর সামনেই এক নদী, তেমন প্রশস্ত নয়, শীর্ণকায়, কিন্তু চারিদিক জুড়ে এত নির্জনতা। এই অখ্যাত হয়তোবা অনামা নদীর ঝিরঝির বয়ে যাওয়ার শব্দ বড় ভালো লাগছে অরিন্দম।
আজ দাদার বাড়ি থেকে গাড়িতে বেরিয়েছিলাম দুপুর 3টে নাগাদ। এখানে যখন পৌঁছেছি বিকেল 5টা পেরিয়ে গেছে। চৌকিদার চা দিয়ে গেছে। গাড়ির চালকের থাকার ব্যবস্থা করেছে সে এই চত্বরের মধ্যেই অন্য এক জায়গায়। বিকেলের আলো কমে আসছে ক্রমশ। টিলার আড়ালে ডুবে যাচ্ছে ফিকে হয়ে আসা বিশাল কমলা লেবু। আমরা তেমন কোনো কথা বলছি না, শুধু চুপচাপ উপভোগ করছি চারপাশের শান্ত নির্জনতা। আর কানে আসছে ঝিরঝির ঝিরঝির সেই কৃষ নদীর আপন মনে চলার ছন্দ। তারপর এক সময় কখন যেন ঝুপ করে সন্ধ্যা নেমে গেল। আমরা চলে এলাম ঘরে। ইতিমধ্যে চৌকিদার টাকা নিয়ে গেছে। আমাদের 3জনকে সে রান্না করে খাওয়াবে। এখানে নাকি দেশি মুরগি পাওয়া যায়। চৌকিদার জানিয়েছে যে তার স্বাদই আলাদা। সে বাজারে চলে গেছে। এখন আমরা দুজনে মুখোমুখি, মানে আমি আর সুবেশ। গল্পের সুতো খুলেছি, কত রকম গল্প। হঠাৎ সুবেশ দেওয়ালের দিকে তাকিয়ে বলল, ওই ছবিটা দেখো অরিন্দম। আমি ঘাড় ঘোরালাম। ছবিটা এতক্ষণ তেমন নজর করিনি। সুবেশের কথায় ভালোভাবে দেখলাম। ঘরে জোরালো আলো। এই বিছানাতে বসেই বেশ দেখতে পাচ্ছি সাপের ছবি। একটা সাপ ফনা তুলে। মনে হচ্ছে ছবিটা একটা পেন্সিল স্কেচ। দাঁড়াও, বিছানা থেকে নেবে একবার দেখি। হঠাৎ ওই ছবিটা নিয়ে পড়লে কেন? সরকারি বাংলোতে ওরকম অনেক ছবি কিংবা ফটো ঝোলানো থাকে। বাঘ, হাতি, সাপ, খোপ, পাখির ছবি, জেলার কোনো বিশেষ পর্যটন কেন্দ্রের ছবি, এসব তো থাকে। ছবিটা কিন্তু খুব লিভিং। দেখবে এসো অরিন্দম। আচ্ছা, কার আঁকা বলো তো ছবিটা? এই পেন্টিং এর নিচের দিকে কোণের কাছে শিল্পীর নামের আর পদবীর আদ্যক্ষর দেওয়া থাকে। এখানে সেরকম কিছু নেই। আছে অবশ্য। যে আর কে হতে পারে বলো তো? দূর, বাদ দাও। এখানকার লোকাল কোনো আর্টিস্ট হয়তো। না ভাই, যে আর নামের আদ্যক্ষর এমন কোনো আর্টিস্ট আমার জানা নেই। জেসি হলে বলতাম যোগেন চৌধুরী। না না, যোগেন চৌধুরীর ছবির ধরন একদম আলাদা। তুমি ঠিকই বলেছ, কোনো লোকাল আর্টিস্ট হবে। কিন্তু সামান্য এই পেন্সিল স্কেচটা কি এমন যে তুমি এরকম গবেষণা শুরু করে দিয়েছো? একটু ভালোভাবে ছবিটা দেখো। স্কেচটা কিন্তু অপূর্ব। একটা শঙ্খচূড় সাপ ফনা তুলে আছে। চোখ দুটো দেখেছো? খুব লিভিং। আরে শঙ্খচূড় সাপ সেটাই বা বুঝলে কিভাবে? আরে দেখে মনে হচ্ছে মাটি থেকে শটান এত লম্বা ফনা আর কোন সাপের হবে? জিম করবেটের লেখায় পড়নি? কিং কোবরা মানে শঙ্খচূড়, সাপের রাজা। মাটি থেকে প্রায় 10 ফুট উঁচু হতে পারে তার ফনা। আরে সুবেশ, তুমি হঠাৎই সামান্য একটা পেন্সিল স্কেচ দেখে সাপ নিয়ে গবেষণায় ব্যস্ত হয়ে পড়লে কেন? রাত হয়ে আসছে, একটু বাদেই চৌকিদার খাওয়ার জন্য ডাকবে। দেখি তার আবার রান্নার হাত কিরকম। যাই বলো তুমি অরিন্দম, সাপটার চোখ দুটো কিন্তু খুব লিভিং মনে হচ্ছে। তাই নাকি? আমার কিন্তু মনে হচ্ছে না। ওই যে দরজায় ঠকঠক করছে, নিশ্চয়ই চৌকিদার। স্যার, রান্না হয়ে গেছে, খাবেন নাকি? হ্যাঁ খাবো, দিয়ে দাও। আচ্ছা, এই ছবিটা কার আঁকা বলতে পারবে ভাই? বলতে পারবো না স্যার, তবে ছবিটা অনেকদিনই টাঙানো আছে। অনেকদিন? অনেকদিন মানে? এই আমার এখানে কাজে বহাল হওয়ার আগে থেকেই আছে। তুমি কবে থেকে কাজ করছো এখানে? তা ধরেন বছর আড়াই হলো। খুব অসুবিধা হচ্ছে স্যার। আমার বাড়ি থেকে অনেক দূরে পোস্টিং। বদলির দরখাস্তও করেছি। সাহেবকে বলে যদি একটু। শেষের কথাটা চৌকিদার আমার দিকে তাকিয়ে বলল। বুঝলাম আমাদের গাড়ির চালকের মুখ থেকে সে জেনে গেছে যে আমার দাদাই হলো তার সাহেব। আচ্ছা দেখব, মৃদুভাবে বললাম আমি। লোকটার রান্নার হাতও বেশ ভালো। চিকেন যা রেঁধেছে কলকাতার নামী হোটেলের রান্নার সঙ্গে তা পাল্লা দিতে পারে বলে মনে হলো। খেতে বসে বুঝলাম খিদেও বেশ পেয়েছিল। সুবেশও এক মনে খাচ্ছে। ঠিক এক মনে খাচ্ছে কি, খাচ্ছে বটে, কিন্তু কেমন যেন অন্যমনস্ক। সামান্য একটা পেন্সিলে আঁকা ছবি নিয়ে ও কি যে এত চিন্তা করছে। আচ্ছা, এই বাংলোতে লোকজন খুব বেশি আসে? খুব বেশি আসে না স্যার। সেই 6 মাস আগে আপনাদের মতো দুজন এসছিলেন, তারা অবশ্য নিজের ঘরেই ছিলেন। আর দোতলার এই ঘরে শেষ কারা ছিলেন? আমি যতদিন আছি এই ঘরে কাউকে দেখিনি স্যার। কেন?
স্যার, আপনারা যে ঘরে আছেন এটা ভিআইপি ঘর। মন্ত্রী টন্ত্রী চলে এলে এই ঘর দেওয়া হয়, কিন্তু আমি 2.5 বছর এখানে কাজ করছি, একদিনের জন্য কোনো মন্ত্রী আসেননি। স্যার, এখানে কে আসবে, কেনই বা আসবে? এক পেশে জায়গা। তাহলে আমাদের এই ঘর দেওয়া হলো কেন? আপনারা তো স্যার আমাদের বড় সাহেবের গেস্ট, আমাকে বলা হয়েছে আপনাদের জন্য ভিআইপি রুম খুলে দিতে, আমি তাই এই ঘরটা খুলে দিলাম। বেশ করেছো ভাই, বেশ করেছো। আচ্ছা, আমাদের গাড়ির ড্রাইভার খেয়েছেন তো? হ্যাঁ স্যার, উনি খেয়েছেন, আমার পাশের ঘরেই উনি আছেন, এতক্ষণে বোধহয় ঘুমিয়েও পড়েছেন। খাবার টেবিল পরিষ্কার করে চৌকিদার চলে গেল, আর আমরা খাওয়া দাওয়ার পর আরো কিছুক্ষণ ব্যালকনিতে বসে প্রকৃতির অপার নির্জনতা উপভোগ করলাম। আকাশে খয়াটে চাঁদ, চোখের সামনে অন্ধকার, গাছে গাছে জোনাকির পাতি, আর সেই নদীর বয়ে চলার শব্দ। নির্জনতা এত রাতে আরো ব্যাপক ও গভীর বলেই ঝিরঝির শব্দ স্পষ্টভাবে কানে আসছে। চলো শুয়ে পড়া যাক নাকি সুবেশ? চলো শুই। তারপর কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। অরিন্দম, এই অরিন্দম। সুবেশের ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই সামনে নিশ্ছিদ্র অন্ধকার। কি হলো? খুব গরম হচ্ছে না? গরম? হ্যাঁ, তাই তো, ভীষণ গরম বোধ করছি। আরে, গেঞ্জি ভিজে সপসপে, মাথার চুল ভিজে গেছে ঘামে, ঘাড়ে গলায় ঘাম, কিন্তু এসি চলছিল তো, তাহলে কি এসি মেশিন কাজ করছে না? কি ব্যাপার বলো তো সুবেশ, এসি বন্ধ হয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে, দম আটকে আসবে। জানলাগুলো এখনই খুলে দিই, যাই। সুবেশ তড়াক করে নেমে পড়েছে বিছানা থেকে, মাথার দিকে একটা জানলা খুলে দিয়েছে। বাইরে তেমন হাওয়া নেই, গুমোট, তবুও জানলা খুলে দেওয়ায় বায়ু চলাচলের সুযোগ হওয়ায় একটু যেন স্বস্তি। সুবেশ ঘরের কোণে পর্দা সরিয়ে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র পরখ করে দেখতে গিয়েছিল বোধহয়। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, এ কি, এত রক্ত কেন? রক্ত? কি বলছো সুবেশ? হ্যাঁ, এই মাঝরাতে দোতলা ঘরে এত রক্ত আসবে কোথা থেকে? ছুটে গেলাম। এ কি, সত্যিই তো, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র দেওয়ালে খোপে যেখানে বসানো আছে তার আশেপাশে দেওয়ালে চাপ চাপ রক্ত, একেবারে টাটকা রক্ত, টকটকে লাল, দেখলেই মাথা কিরকম ঘুরে যাচ্ছে যেন। এই রক্তের উৎস কি? কি ব্যাপার বলো তো অরিন্দম, এসব কি? সুবেশ আমাকে প্রশ্নটা করলো বটে, কিন্তু আমার উত্তর দেওয়ার ফুরসতি নেই, কারণ আমি তখন কান পেতে শুনছি অন্য এক অস্বাভাবিক শব্দ। মনে হচ্ছে একটা সাপ আক্রোশে গর্জন করছে। ওটা কিসের শব্দ সুবেশ? এসব কি ঘটছে বলো তো? কিসের শব্দ কিছু বুঝতে পারছো? মনে হচ্ছে কোনো একটা সাপ, কিন্তু কিন্তু দোতলায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ভেতরে সাপ আসবে কোত্থেকে? মনে হচ্ছে যেন এই ঘরেই কোথাও। এসো তো দেখি, পুরনো বাংলো, সাপটাপ থাকতেই পারে। সেক্ষেত্রে এখনই ঘর থেকে বেরিয়ে ওই চৌকিদারকে ডাকতে হবে। অরিন্দম, এদিকে দেখো। কি বলছো? ঘাড় ঘুরিয়ে দেখলাম সে দেওয়ালে টাঙানো ছবিটার দিকে আঙুল নির্দেশ করছে। ছুটে ছবিটার কাছে গেলাম। সেই সাপের ছবি, পেন্সিল স্কেচ। সুবেশ বলেছে ওটা নাকি শঙ্খচূড় সাপের ছবি, কিন্তু ছবিটার দিকে সুবেশ ওভাবে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে ভয়ে ওর চোখ দুটো ঠিকরে আসছে। খুব ভয় পেয়েছে সুবেশ, কিন্তু কেন? ও সাপটা আস্তে আস্তে ফনা তুলছে। ফনা তুলছে? সুবেশ, কি যাতা বলছো? এটা সাধারণ পেন্সিল স্কেচ। না, ওটা সাধারণ নয় অরিন্দম। সাপটা আস্তে আস্তে জেগে উঠছে, ফনা তুলছে। ওহো, কি বিশাল সাপ, কি বিশাল তার ফনা! শুনতে পাচ্ছ তার আক্রোশ? সাপটা আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে। সুবেশের কি মাথা খারাপ হয়ে গেল? ওই ছবিটার মধ্যে সে কি দেখতে পাচ্ছে? আমি কিন্তু শুধুই দেখছি পেন্সিলে আঁকা একটা সামান্য ছবি, কিন্তু সেই অস্বাভাবিক শব্দ ক্রমাগত হয়ে চলেছে। এবার আমিও বেশ ভয় পাচ্ছি। এসব কি অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছে? মাঝরাতে এসব কি শব্দ? সাপের ফোঁসফোঁসানির তীব্র আওয়াজ, অথচ সাপটাকে চোখে দেখতে পাচ্ছি না। আর সুবেশই বা এসব কি বকছে? সামান্য একটা ছবি দেখে ওর হঠাৎ এরকম অস্বাভাবিক আচরণ করার কারণ কি? অরিন্দম, সাপটা আমাদের ছোবল দেবে। পালাও!
সুবেশ, সুবেশ, এসব কি পাগলামি শুরু করেছো? এবার আমি ওকে চেপে ধরলাম, আর ঠিক তখনই আমি দেখলাম সেই ভয়ঙ্কর দৃশ্য। আমাদের ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। আশ্চর্য, এত রক্ত কোথা থেকে আসছে? রক্তের একটা রেখা এঁকে বেঁকে এগিয়ে আসছে কিংকর্তব্য বিমূঢ় আমাদের দিকে। আমাদের পায়ের দিকেই যেন ধেয়ে আসছে ওই রক্তের রেখা। একই ব্যাপার, সরে দাঁড়ালাম। আশ্চর্য, রক্তের রেখা বেঁকে গেল চকিতে, পরিবর্তন করে নিল তার গতিপথ। লিকলিকে সেই রক্তের রেখা আমাদের পা লক্ষ্য করেই যেন এগিয়ে আসছে। একই ব্যাপার, আমি সুবেশকে টেনে নিয়ে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সরে যাচ্ছি, আর রক্তের সেই রেখাও দিকপথ বদলে আমাদের তাড়া করছে। কেন এরকম হচ্ছে? এসব কি? নিজের নিরাপত্তা নিয়েই আমি বোধহয় বেশি মনোযোগী হয়ে পড়েছিলাম। হঠাৎ শুনলাম সুবেশের গলা। সাপের ছবির দিকে সে বিস্ফারিত চোখে তাকিয়ে ঘর ঘরে স্বরে চিৎকার করছে, ওই সাপটা বেরিয়ে আসছে প্রেম থেকে। ও কি ভয়ঙ্কর ফনা! ওর চোখ জ্বলছে। ও আমাদের দুজনকেই ছবল দেবে। অরিন্দম, পালাও 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 অরিন্দম। আমি কিছু বলতে পারার আগেই সুবেশ হ্যাচকা টান মেরে দরজা খুলে বেরিয়ে গেছে বাইরে। কোথায় যাচ্ছে ও? এই অন্ধকারে অচেনা জায়গাতে কিছুই তো চেনে না সুবেশ। কোথায় যাবে? চৌকিদারকে ডাকতে? সে এই চত্বরেই অবশ্য থাকে, কিন্তু কোন দিকে থাকে? আমিও বাইরে বেরিয়ে এলাম, আর ঠিক সেই মুহূর্তে ঘাড় ঘুরিয়ে যা দেখলাম তাতে ভয়ে রক্ত হিম হয়ে গেল আমার। কি দেখলাম আমি? কি দেখলাম? সেই রক্তের রেখা জীবন্ত। ঘরের চৌকাঠের কাছে এসে মাটি থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক একটা সাপের মতো। রক্তবর্ণ একটা সাপ উদ্যত ফনা তুলে দাঁড়িয়ে আছে ঠিক চৌকাঠের ওপরে, যেন বলতে চাইছে, এই ঘরে আর ফিরে আসার চেষ্টা করো না, এদিকে পা বাড়ালেই মৃত্যু। আমি কি যে করব, কোথায় যাব বুঝতে পারছি না, কিন্তু সব থেকে আগে সুবেশের খোঁজ করতে হবে। ও কি পাগল হয়ে গেছে? ছবিটার সামনে দাঁড়িয়ে ওরকম অদ্ভুত আচরণ করছিল কেন? ছুটে কোথায় বেরিয়ে গেল? সিঁড়ি দিয়ে দ্রুত নেমে বাইরে এলাম। মোরাম ছড়ানো রাস্তা, শুকনো পাতা পড়ে আছে সেই রাস্তা জুড়ে, অজস্র পাতা। কোন দিকে গেল সুবেশ? জায়গাটা একেবারে অন্ধকার নয় অবশ্য। দূরে এই বাংলোর চত্বরের ভেতরেই ল্যাম্প পোস্টে ভেপার ল্যাম্প জ্বলছে, তার চারপাশটা আলোকিত, কিন্তু দূরে তো অন্ধকার। কি আছে ওইদিকে? নদীটা কি ওইদিকেই? আর টিলার সারিও কি ওইদিকেই? ঠিক ঠাহর করতে পারছি না। একবার ভাবলাম চৌকিদারকে ডাকি, কিন্তু তাতে দেরি হয়ে যাবে। সুবেশ কিরকম একটা ঘোরের মধ্যে যেন ছুটে কোন দিকে যে গেল কিছুই বুঝতে পারছি না। একই বিপদে পড়লাম আমি। কত জায়গায় দুজনে বেড়াতে গেছি, কোথাও এরকম অদ্ভুত ঘটনা ঘটেনি, কোথাও এরকম বিপদেও পড়িনি। কোন দিকে যাব সুবেশকে খুঁজতে? এই রাস্তা যেদিকে গেছে সেদিকেই যাই। অনেক দূরে লোহার গেট, সম্ভবত বন্ধ। চৌকিদারের কাছে তো চাবি থাকার কথা। ওই গেট নিজে থেকে খুলে সুবেশ একেবারে বাইরে যেতে পারবে না। তার মানে সে এখানেই ঝোপঝাড়ের মধ্যে কোথাও আছে। সুবেশ, সুবেশ, সুবেশ! ডাকতে ডাকতে এগিয়ে যাচ্ছি। অজস্র শুকনো পাতা মারিয়ে মরমর মরমর শব্দ। আরে অদূরে কে দাঁড়িয়ে আছে? কে? সুবেশ। আরে সুবেশই তো, পরনে পাজামা গেঞ্জি, আমি বেঁটে, সুবেশ লম্বা। সুবেশ, এই সুবেশ, সুবেশ! আমি ছুটে ওর দিকে গেলাম, হাত ধরে টান দিলাম। সেই মুহূর্তে সুবেশ ঘুরে তাকালো। এ কি? এ কাকে দেখছি আমি? এ কি সুবেশ? বলতে পারবো না, কারণ চোখের সামনে যে মুখ দেখছি সেই মুখে এক কণা মাংস নেই, চোখ নেই, শুধু দুটো বিভৎস গর্ত আর ঝকঝক করছে দুপাটি দাঁতের সারি। নমস্কার, গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।